মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রটা পতন হচ্ছে, লক্ষ মানুষ রক্ত দিয়েছে। তো 1971 সাল কিন্তু 1970 সালে দাঁড়িয়ে নেই, সে 70 সালকে অতিক্রম করে 71 সাল তৈরি হয়েছে। কিন্তু 72 সালে এসে দেখলাম যে 71কে নাই করে দিয়ে 70 ফিরিয়ে আনা হয়েছে। এই যে বড় ব্যত্যয় আমাদের রাষ্ট্র গঠনে, রাষ্ট্রের যে পরিগঠনটা হয় সেটাই কিন্তু গোড়ার সমস্যা। এই গোড়ার সমস্যাকে হাত না দিয়ে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। এই প্রায় 60-এর উপরের প্রতিনিধিত্বই নাই। 1 কোটি মানুষের প্রতিনিধিত্ব ছিল না 72 সালে গণপরিষদে। নানা কারণে তারা কেউ মৃত্যুবরণ করেছেন, কারো সদস্যপদ বাতিল হয়েছে, কেউ পাকিস্তানের সাথে কোলাবোরেট করেছেন, ইত্যাদি ব্যাপার ছিল। এবং ওইটা তো পাকিস্তানের গণপরিষদের জন্য ইলেকশন ছিল। আপনি খেয়াল করে দেখুন, মৌলানা ভাসানীর মতো মানে এত বড় ফিগার, তারপরে নতুন গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল, ন্যাপ মুজাফফর, যারা মানে আওয়ামী লীগের সেই সময়ে অংশীদার পরবর্তীতে হয়েছে, তারা সবাই কিন্তু বলেছেন যে এই 70 সালের গণপরিষদ দিয়ে 72 সালে এসে গণপরিষদ গঠন করা 71 সালকে অস্বীকার করার নামান্তর। কারণ 71 সালের এই কথাটা গুরুত্ব দেওয়া দরকার ছিল যে 71 সালে এই যে 7.5 কোটি মানুষের যে রাজনৈতিক চেতনার পরিবর্তনটা ঘটেছে 9 মাসে, এইটা তো এটা কোনো মানে এটা কোনো এদেরকে ধারণই করা হলো না। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে পদ্ধতিতে আপনার গণপরিষদের সংবিধান গৃহীত হলো, প্রথমে প্রেসিডেন্সিয়াল অর্ডার কিংবা এই যে কি বলে ডিক্রি জারি হলো, 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদ কিন্তু সংবিধানে এসছে পরে। প্রথমে এটা রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে এসছে যে কেউই ভোট দিতে পারবে না, পার্টি ফোরামে কথা বলতে হবে। আর পার্টি ফোরামে কি কথা হয় সেটা আমাদের জানা আছে। সুতরাং এই জায়গাগুলো মানে গোড়ার সমস্যা হিসেবে আমরা বহুদিন, এমনকি বাংলাদেশে এই টেলিভিশন টক শোতে মানে বেশ ভালোভাবে আলোচনা হয়েছে। কিন্তু আলোচনা হলেই কিন্তু সেটা একটা যতক্ষণ না পর্যন্ত পেছনে শক্তির একটা জায়গা দেখছি, ততক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক প্রস্তাবনায় পরিণত হয় না। আপনি লক্ষ্য করে দেখুন যে একটা লোক রাজনৈতিক প্রস্তাবনার প্রতি যখন জনগণের আকাঙ্ক্ষা এবং জোরটা বাড়ে, ওইটা শক্তিতে পরিণত হয়ে যায়। when an idea grips the society it becomes a material force. এই কোন আইডিয়াটা সমাজকে মানে নানাভাবে তাকে প্রভাবিত করতে হবে, তাকে আলোড়িত করতে পারতে হবে। আজকে আমরা যখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে পারছি না, ধরুন আলাদা আলাদাভাবে কোনো দলই সরকারকে ফেলতে পারছে না, তখন 18 সালের পরে এই প্রস্তাবটা সামনে আসলো যে জনগণের একটা বৃহত্তর ঐক্য ছাড়া এদেরকে ফেলা যাবে না। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম যে কিভাবে এই জনগণের বৃহত্তর ঐক্যটা গড়ে তোলা যায়। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক অনেক আদর্শিক পার্থক্য আছে, এবং সেই পার্থক্য কি আপনি মানে বন্ধ করে দিবেন? পার্থক্য তো কোনো মানে শেষ করে দেওয়া যাবে না, মুছে দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলো তার যার যার পার্থক্য আছে, প্রত্যেকেরই নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে, অর্থাৎ আমি কাদেরকে প্রভাবিত করি সেই কনস্টিটিউয়েন্সি অনুযায়ী প্রত্যেকে আছেন। এখন এর মধ্যে পিপলের ঐক্যটা কিভাবে ডেভেলপ করা যায়, যেটা রাজনৈতিক দল থেকে বিয়ন্ড, আমি দল করি না কিন্তু আমি এটাকে সমগ্র লড়াই মনে করছি, আমার লড়াই মনে করছি, এই জায়গাটা পৌঁছানো যায়। আমরা বলেছিলাম যে যার যার অবস্থান থেকে আমরা সবাই এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আছি সবাই লড়াই করি, কারণ সবাই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভোটাধিকার চায়। ভোটাধিকার সকলের দাবি, কোনো বিশেষ দলের দাবি না। এর মধ্যে যদি কেউ কেউ পারেন, অন্তত পক্ষে আমরা যুগপৎ ধারায় আসি। তার মধ্যে আরো যারা বেশি ঐক্যবদ্ধ হতে পারবেন তারা জোট বানাবেন, কি এক পার্টি বানিয়ে ফেলবেন, সেটা তাদের ব্যাপার। সেই অনুযায়ী কিন্তু উদ্যোগটা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। কিছু মানে নতুন করে পুনর্গঠন হয়েছে, বিএনপি এককভাবে আন্দোলনে এসছে। যারা পেরেছেন বিএনপি, আমরা জোট করেছিলাম গণতন্ত্র মঞ্চ, আমরা বিএনপির সাথে এবং আরো অনেকগুলো দলের সাথে যুগপৎ করেছি, কিন্তু আমরা এক মঞ্চে যাইনি। কিন্তু কারণ এক মঞ্চ করেছি যাদের সাথে রাজনৈতিক ঐক্য করা যায়, আদর্শিকভাবে মেলে,
যুগপৎ করেছি যাদের সাথে ন্যূনতম একটা লোককে আসতে পারি, আর যার যার অবস্থান থেকে লড়াই হয়েছে যাদের সাথে হয়তো এখনো অনেকগুলো ন্যূনতম বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হচ্ছে না, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্য মিনিমাম কমন পয়েন্ট সবাই লড়াই করেছে, মাঠে দাঁড়িয়েছে। আমরা বলবো যে নানা কারণে একদিকে এই আন্দোলনকে যে ওই আবেগীয় বন্ধনে নিয়ে পৌঁছানো, যেখানে প্রতিটি মানুষ মনে করবে এটা আমার আন্দোলন, সেইটাতে পৌঁছতে পারি না। অথবা সরকার খুব সফল হয়েছে বিরোধী দলের আন্দোলনকে দমন করার ক্ষেত্রে, যে সহিংসতা সৃষ্টি করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে দিয়ে বিরাট ক্র্যাকডাউন করা। অনেকগুলো শর্ত লাগে, আন্তর্জাতিক সমর্থনের ইকুয়েশন, রাষ্ট্রশক্তি কি অবস্থার মধ্যে আছে, জনগণ কি অবস্থার মধ্যে আছে, একটা আন্দোলনের জায়গা ওঠে। কিন্তু খেয়াল করবেন 15 বছর ধরে যে জমিন প্রতি মুহূর্তে তৈরি হয়েছে, ওইটাই কিন্তু রাজনীতির ভাষা নির্মাণ করেছে। কেননা যে বিভাজন ফ্যাসিবাদ তৈরি করছিল, ক্রমাগত রাজনৈতিক সংগ্রামের মধ্যে বিভাজনকে অতিক্রম করে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি করা হয়েছে, যে এই বিভাজন মানি না, ফ্যাসিবাদ বিভাজনের মধ্যে টিকে থাকে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং এই কাজটা আসলে ঘটে গেল যখন ছাত্ররা মাঠে নামলো। এবং হিস্টোরিক্যালি দেখেন বাংলাদেশের সবগুলো আন্দোলন যখন ছাত্ররা মাঠে নেমেছে, অন্য শ্রেণী পেশা মাঠে নেমেছে, তখনই কেবল সফল হয়েছে। সেটা 52 থেকে শুরু করে 60-এর দশকের আন্দোলন, 69, 71, 90, কোনো আন্দোলনই আপনি দেখবেন স্টুডেন্ট না নামা পর্যন্ত এবং অন্যান্য শ্রেণী পেশা তার সাথে যুক্ত না হলে, পলিটিক্যাল পার্টি নিজে নিজে কোনো আন্দোলনকে বিজয় নিয়ে এসছে, এইটা খুব বেশি জায়গা নেই। হ্যাঁ, একটা আপোষ রফা হয়েছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কয়েকবার, আমরা 96, 2007 এই ধরনের দেখেছি, অথবা আপোষ যখন হয় নাই তখন মিলিটারি ইনভলভমেন্ট দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে যদি আন্দোলন, আপনি ছাত্রদের জায়গাটা আমরা দেখলাম যে তারা যখন নামলো, এটা জনগণের মধ্যে ওই যে বৃহত্তর ঐক্যের জায়গাটা, এটা কিন্তু মানে যদি ওই অক্টোবর মাসেও নামতো ছাত্ররা, নভেম্বর মাসে নামতো, তখনও ঘুরতো। মানুষ কিন্তু এটা চাইছিল। এবং এই যে আকাঙ্ক্ষাটা যে যা চলছে, যে ফ্যাসিস্ট বন্দোবস্তে বাংলাদেশ রাষ্ট্রটা ওই 72 সাল থেকে এসে দাঁড়ালো 53 বছরে, এই বন্দোবস্ত আর চলবে না, আমাদেরকে একটা নতুন বন্দোবস্তে যেতে হবে। এই আকাঙ্ক্ষাটা কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছিল, এবং ছাত্ররা একটা শক্তি হিসেবে দাঁড়ানোর ফলে এইটা এখন একটা মেটেরিয়াল ফোর্স, এটা একটা বস্তুগত শক্তি, এটাকে এত সহজে ফেলে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই অবস্থার মধ্যে আমরা কিভাবে এগোবো সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন একটা গণতান্ত্রিক মানে প্রথমত নতুন একটা বন্দোবস্ত লাগবে। অনেক সময় অনেকে বলতে আমাদের একটা রিপাবলিক লাগবে, সেকেন্ড রিপাবলিক। কিন্তু প্রশ্নটা খুব পরিষ্কার করা দরকার, সেকেন্ড রিপাবলিক বন্দোবস্ত, সংবিধান, এর ক্যারেক্টারাইজেশন দরকার, আগে লক্ষ্যটা ঠিক করা দরকার, যে এইটা কোন রিপাবলিক, একটা গণতান্ত্রিক রিপাবলিক নাকি অন্য কিছু। পিপলস রিপাবলিক মানেই গণতান্ত্রিক রিপাবলিক, এবং ইভেন পিপলস রিপাবলিকেরও বিভিন্ন রকম ফের আছে। তার মধ্যে আমরা একটা গণতান্ত্রিক রিপাবলিক প্রতিষ্ঠা করতে যাচ্ছি কিনা, একটা গণতান্ত্রিক বন্ধ করতে যাচ্ছি কিনা, গণতান্ত্রিক সংবিধান করতে চাই, এই লক্ষ্য যদি আমরা আগে ঠিক করতে পারি, তাহলে কিভাবে অর্জন করব সেইটার ক্ষেত্রে আমাদের অনেক পথ আলোচনা হচ্ছে। এখন এখানেও আমি মনে করি যে এইটাও কোরিলেশন অফ ফোর্সেস কিংবা ব্যালেন্স অফ ফোর্সেস এর উপর নির্ভরশীল। সমাজে শক্তি ভারসাম্য কোন দিকে যাচ্ছে, জনগণের উইল যদি হয় পুরোটা ফেলে দাও, নতুন একটা প্রতিষ্ঠা করো, সেই উইলের জায়গায় জনগণ যদি সংগঠিত থাকে সেটা বাস্তবায়ন হবে। কিন্তু আমাদের অবশ্যই বিদ্যমান শক্তি ভারসাম্যকে বিবেচনার মধ্যে রেখে কাজটা আমাদের অগ্রসর হওয়া দরকার। মনে রাখা দরকার যে আমরা একটা খুবই ক্রুশাল টাইম অতিক্রম করছি, যেখানে অভ্যন্তরীণ দিক থেকে এবং বহিস্থ দিক থেকে আমাদের মানে এই যে জনগণের অর্জন তাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা প্রবলভাবে আছে, এবং সেটা মানে এখন প্রতিদিন নানাভাবে ক্রিয়াশীল আছে। কাজেই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের মধ্যে ঐক্যমত্য থাকা এটা খুবই জরুরি। বিকজ এই গভর্নমেন্টের টিকে অন্তর্বর্তী সরকার এ নিয়ে সমালোচনা করতে পারি আমরা, তার গঠন, তার কাঠামো, তার ব্যক্তিবর্গ, তাদের ভূমিকা, কাজ, এটা তো সমালোচনা হতেই পারে। কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকারের মানে শক্তিটা কোথায়, অন্তর্বর্তী সরকার কিসের বৈধতায় টিকে আছে? অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ছিল তারা সবাই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছেন।